হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? কমেন্টে জানাবেন। আমি দুপুরে লাঞ্চের পর শুয়ে শুয়ে একটি ভিডিও বানাচ্ছি। ভিডিওটার সারমর্ম হচ্ছে এরকম যে বাংলাদেশের পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। একটি গোষ্ঠী, একটি রাজনৈতিক দল, একটি মহল বিভিন্নভাবে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। 5ই আগস্ট 2024-এর পরে দেশের এই ক্রান্তি লগ্নে ডক্টর ইউনূস স্যার যখন রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেন, তার পরবর্তীতে একের পর এক এত দাবি সচিবালয়, রাজপথ, ফুটপাত, গুলিস্তান, শাহবাগ, টিএসসি কোনো জায়গা বাদ রাখেনি। এক একটার পর এক একটা দাবি। এমন কোনো শ্রেণীর লোক নাই যে তারা দাবি নিয়ে রাজপথে আসেনি। শুধু যারা খেটে খাওয়া মানুষ, জনগণ, হ্যান্ড টু মাউথ, এই লোকগুলা ছাড়া যারা সরকারের বিভিন্ন সংস্থাতে চাকরি করে, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, এমন কোনো প্রতিষ্ঠানের লোক নেই যে তারা রাজপথে দাবি দাবা নিয়ে আন্দোলনে আসেনি। এখন প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস স্যার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। উনি আসছে কিভাবে দেশের যে অবকাঠামোগুলি ঠিক করা যায় এবং দেশের একটি টেকসই অর্থনীতি কীভাবে দাঁড় করানো যায় এবং এই দেশের যে সার্বিক পরিস্থিতি যেগুলি বিলুপ্তির পথে ছিল সেগুলি কিভাবে পুনরুদ্ধার করা যায় এবং একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করার জন্য ইনি এসেছেন। এখন আপনারা আপনাদের এ দাবি সে দাবি, বহু দাবির কোনো শেষ নাই নিয়ে আপনারা রাজপথে মানুষের চলাচলের রাস্তায় বাধা সৃষ্টি করতেছেন। আচ্ছা, আপনাদের এই দাবি দাবা যখন একটি গোষ্ঠী, একটি সরকার 15 বছর যাবৎ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তিনি তো একটি সরকার ছিলেন, তার কাছে আপনারা এই দাবিগুলি কেন উপস্থাপন করতে পারেননি? আপনারা আসছেন যিনি ক্ষণিকের জন্য ক্ষমতায় আসছে, যার ক্ষমতায় থাকার স্থায়িত্ব খুব অল্প সময়, তার কাছে দাবি নিয়ে আসছেন। এতে রাষ্ট্রের যে কাজগুলি উনি করবেন, এই কাজগুলি বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি সেনাবাহিনী আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, তারাও ধরি মাছ নাসুই পানি, নামে মাত্র আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন এবং পুলিশ প্রশাসনও অনেক নীরব ভূমিকা পালন করতেছে। তাদের ভিতরে একটা প্রেম আছে, সেটা হচ্ছে ফ্যাসিজমের প্রেম। এই কারণে তারা এইগুলিকে হ্যান্ডেলিং করতে পারতেছে না। সেনাবাহিনী আছে যারা এই ফ্যাসিজমের দোসর, ফ্যাসিজমকে কীভাবে বাংলাদেশে আবার পুনর্বাসন করা যায় এবং যারা এর সঙ্গে জড়িত হোমরা ব্যক্তি, তাদেরকে কিভাবে দেশ থেকে অন্য দেশে পালাতে সহযোগিতা করা যায়, এইগুলি নিয়ে তারা আছে। তারা 5ই আগস্টের পরে 14টি মাস অতিক্রম হয়ে গেল, তাদের কোনো ভালো কাজ জনগণের চোখে পড়েনি। শুধু একটাই পড়েছে, সেটা হচ্ছে যারা গুম খুনের সঙ্গে জড়িত, পাচারকারী, হত্যাকারী, স্বৈরাচারের দোসর, এদেরকে কিভাবে দেশ থেকে পালাতে সহযোগিতা করা যায়, সেফ এক্সিট কিভাবে দেওয়া যায়, কোন বর্ডার দিয়ে তাকে পাঠানো যায়, এইটি ছাড়া তাদের কোনো দৃশ্যমান কোনো ভালো বাংলাদেশের জনগণ দেখতে পায়নি। এবং ডক্টর ইউনূসকে বেকায়দায় ফেলার জন্য এমন একটি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যাতে উনি রাষ্ট্রের যে অবকাঠামোগুলি সঠিকভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, সেই জায়গাটা, সেই রাস্তাটা আপনারা এর মাধ্যমে বন্ধ করে দিচ্ছেন। দেশ আজকে দেউলিয়ার
শেষ প্রান্তে গিয়েছিল, সেই ভঙ্গুর দেশকে বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থায় নিয়ে এসেছেন অনেকটি ভালো, অনেকাংশে ভালো। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে আছে, সিন্ডিকেট নাই, শুধু আইন শৃঙ্খলাটার কঠোর অবনতি। বেপরোয়া চাঁদাবাজি, খুন, ঘুষ, মিথ্যা, জুয়া, ব্যভিচার, ক্যাসিনো, মাদক এইগুলি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেনি। এটার একটাই কারণ হচ্ছে যারা নিয়ন্ত্রণ করবে তারাই আজকে ভক্ষক। তারা সঠিকভাবে পদক্ষেপ নিলে, আইন শৃঙ্খলার দায়িত্ব যারা আছে তারা সঠিক পদক্ষেপ নিলে বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে গুম, খুন, ধর্ষণ, রাহাজানি, বেপরোয়া চাঁদাবাজি, জুয়া, ক্যাসিনো সব বন্ধ হয়ে যেত। এই ব্যর্থতা ডক্টর ইউনূস সরকারের, কিন্তু এই ব্যর্থতার দায়ে দণ্ডিত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে আছেন, আপনারা ডক্টর ইউনূস স্যারকে সহযোগিতা করতে ব্যর্থ হচ্ছেন। আপনার মুখে বলতেছেন একটা, কাজ করতেছেন একটা। এবং ইতিপূর্বে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সেখানেও শোনা যাচ্ছে যে বিএনপির শীর্ষ 5 নেতাও তাদের সঙ্গে জড়িত ছিল। তারা নিয়মিত হাসিনার অফিসে যাতায়াত করত, তার কাছ থেকে খাম নিয়ে বেরিয়ে আসত। এবং হাসিনা বিশ্বের মধ্যে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দেশকে পরিচালিত করবার লক্ষ্যে বিএনপির কয়েকজন শীর্ষ নেতাকে গণতান্ত্রিকভাবে রাজপথে কথা বলার ফ্লোর দিতেন। সেখানে তার বেপরোয়া বাহিনী, পুলিশ বাহিনী কোনো হামলা চালাতো না। পক্ষান্তরে যারা একনিষ্ঠ দেশের স্বাধীন সার্বভৌমত্ব চাইতো, বাক স্বাধীনতা চাইতো, যারা গণতন্ত্রের কথা বলতো, তাদেরকে এই ফ্যাসিস্ট সরকার আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা উঠিয়ে নিয়ে যে গুম করত, হত্যা করত, নির্যাতন করত। আর যারা তার পক্ষে ছিল, যে শীর্ষ 5 নেতার কথা বলা হচ্ছে, যদিও নাম জানা নেই, তারা এই জিনিসগুলি হ্যান্ডেল করত। এবং এই জন্য তাদের মিছিল, মিটিং, সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের কোনো বাহিনী তাদেরকে আঘাত করেনি। এবং এই শীর্ষ 5 নেতার আন্দোলনের ফসল বা তাদের বোঝাপড়ার ফসল হচ্ছে এই বর্তমান প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। ইনি 5ই আগস্টের পরে রাষ্ট্রপতি পদে থাকার কোনো ইখতিয়ার তাহার ছিল না, কিন্তু বিএনপির একটি অংশ বলছিল যে রাষ্ট্রপতি না থাকলে সাংবিধানিক সমস্যার সৃষ্টি হবে। তো উনি তো আসছেই অসাংবিধানিকভাবে, ওনার তো সাংবিধানিকভাবে তো উনি রাষ্ট্রপতির পদে আসেননি, ওনার নিয়োগটাই তো অবৈধ। তো সেখানে সাংবিধানিক সমস্যা এনারা কি দেখল? বিএনপির অনেক নেতা গুম, খুন, মারামারি, মামলা, হামলার শিকার হয়েছেন, আর অনেকে আরামায়েশে জীবনযাপন করছেন। তারা নিয়মিত নাকি শুনলাম অনলাইন অ্যাক্টিভিটিস, কনক সারোয়ার ভাইয়ের অনুষ্ঠানে 2জন সেনা অফিসার আসছেন, একজন মহিলা, একজন পুরুষ। তাদের কাছ থেকেই জানতে পারলাম যে হাসিনার অফিসে নিয়মিত 5 জন বিএনপি শীর্ষ নেতা যাতায়াত করত এবং ওখানে যেত এবং খাম নিয়ে বেরিয়ে আসতো। এবং বিরোধী দল হিসাবে বিএনপি যদি কোনো সমস্যার সৃষ্টি করত সরকার হটানোর জন্য, রাজপথে আন্দোলনের জন্য, হাসিনা নাকি ফোন করে বলতো যে অমুককে বলে বিষয়টি হ্যান্ডেলিং করুক, বিষয়টি দেখুক। এখান থেকে বোঝা যায় যে তাদের সম্পৃক্ততা অবশ্যই থাকতে পারে, না থাকলে এটা সম্ভব নয়, এই কথাগুলি বাইরে আসতো না। যেহেতু তারা সেনাবাহিনীর চাকরি করতেন, সেনাবাহিনীর থেকে অবসরে আসছেন, তাদের কাছ থেকে কথাটা আমরা জানলাম। অবশ্যই এর কিছু সত্যতা আছে। এখন প্রতিটি স্টেপে ডক্টর ইউনূসকে কীভাবে বেকায়দায় ফেলানো যায়, ফ্যাসিজম কীভাবে ফিরে আসবে, কীভাবে
তার দোসররা এ দেশ থেকে পালিয়ে যাবে, অর্থ পাচার করবে, সেইটা নিয়ে ব্যস্ত। এবং এই সরকারকে বেকায়দায় ফেলতে একের পর এক আন্দোলনের কোনো শেষ নাই। আজকে টিএসসি, কালকে শাহবাগ, পরশুদিন মালিবাগ, পরশুদিন সবুজবাগ, হলুদবাগ, যা আছে কোথাও আন্দোলন থেমে নাই। সচিবালয় থেকে শুরু করে ডক্টর ইউনূসের বাসভবন যমুনা পর্যন্ত এটি গড়িয়েছে। তো এই আন্দোলনকারী ভাইদেরকে আমরা বলবো, আপনারা ডক্টর ইউনূসকে একটু সহযোগিতা করেন, আন্দোলন না করে দেশটাকে কিভাবে ডেভেলপ করা যায়, স্বনির্ভর একটি বাংলাদেশ আমরা পেতে পারি, সেইটাতে থাকেন। আপনারা যেমন আন্দোলন করতেছেন, আপনারা চাকরি করেন, কিন্তু যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের আন্দোলনটা কী হওয়া উচিত? তারা তো দিন করে দিন খায়, তাদের আন্দোলনটা কী হওয়া উচিত? তারা তো সরকারের কাছে মৌলিক চাহিদা বলতে কোনো কিছু পায়নি। জনগণের মৌলিক চাহিদা সরকারের কাছে আছে 5টি, কয়টি আমরা বাস্তবে পেয়েছি? তারা তো তাদের মৌলিক অধিকার, মৌলিক চাহিদা নিয়ে তো রাজপথে আসেনি। আপনি সরকারের একজন চাকরি করেন, সরকারের বেতন ভাতা খান, তারপর আপনার চাহিদার শেষ নেই। আপনি দাবি দাবা নিয়ে সরকারকে বেকায়দায় ফেলার জন্য কোনো না কোনো দলের ইন্ধনে, কারো না কোনো পরামর্শে আপনারা রাজপথে আসি আন্দোলন করতেছেন, জনগণের জীবনযাত্রা ব্যাহত করতেছেন, রাস্তা দখল করে, ফুটপাত দখল করে। এই অধিকারটা আপনাদেরকে কে দিয়েছে? সম্মানিত ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই কাজগুলোর থেকে বিরত থাকুন। সরকারকে কীভাবে সহযোগিতা করা যায়, সামনে একটি নির্বাচন যেহেতু ঘোষণা করছে, একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা দেশকে একটি সুন্দর সরকারকে বসাতে পারি। সেই সরকারের হাত ধরে দেশকে কিভাবে স্বনির্ভর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাব, সেই আশা এবং আহ্বান রেখে আমি আমার বক্তব্য বা আলোচনা এখানে শেষ করলাম। হ্যাঁ, আর আমার এই চ্যানেলটি, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং আমার এই কথাবার্তায় অনেক ভুলভ্রান্তি আছে, আমি জানি। আমি সেরকম কোনো অনলাইন অ্যাক্টিভিটিস না, এবং আমি সেরকম বড় কোনো মাপের ব্যক্তিও নই। তা আমার এখানে ভুলভ্রান্তি যা হয়েছে, আপনাদের কাছে করজোরে হাত ধরে অনুরোধ করছি, আমার এই ভুলভ্রান্তিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল মনে না করে শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আমি যেন ভবিষ্যতে পরবর্তীতে আপনাদেরকে একটি মার্জিত সুন্দরভাবে একটি উপস্থাপনা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।